number 138. Roll number 154. Yes, sir. Okay, thank you. আচ্ছা আমরা পজিটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে তার ভিতরে দুইটা এবং এরা অ্যারোবিক কন্ডিশনে মাল্টিপ্লাই করে নন মোটাইল। অবশ্যই আমরা গ্রাম পজিটিভ রডস নিয়ে কথা বলছি, কিছু শেপ আছে শুরু হতে যাচ্ছে ঝামেলা। আচ্ছা, তো এটা হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে এরা গ্রাম পজিটিভ রডস, the shape club shaped, then all are aerobic, non-motile, non-spore forming. এদের অ্যারেঞ্জমেন্টের মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোনোটা ভি শেপড, কোনোটা ডাব্লিউ শেপড, কোনোটা এক্স শেপড, এরকম থাকে, এল শেপড থাকে। তো এটাকে আমরা সহজভাবে বোঝার জন্য চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্স বলে থাকি। চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্স। আর এদেরকে আমরা গ্রাম স্টেইনিং ছাড়া একটা স্পেশাল স্টেইনিং করি, এটা শুধুমাত্র কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ক্ষেত্রেই এই স্টেইনিংটা আমাদের ইউজুয়ালি করা হয়, সেটা হচ্ছে অ্যালবার্ট স্টেইনিং। অ্যালবার্ট স্টেইনিং করলে দুইটা এন্ডে দুইটা গ্র্যানুলস দেখা যায়, এটাকে আমরা বলছি মেটাক্রোমাটিক গ্র্যানুলস, যেটা ক্যারেক্টারিস্টিক ফর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এই কারণে এই স্টেইনটা করে অনেক সময় কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ডায়াগনোসিসে অলমোস্ট কনফার্ম করা যায়। এরা ন্যাচারালি হিউম্যানই থাকে, হিউম্যান ছাড়া অন্য হোস্ট খুব একটা পাওয়া যায় না। ন্যাচারাল হোস্ট হচ্ছে হিউম্যান, এবং হিউম্যানের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এই অর্গানিজমটা দেখা যায়। এরা ইউজুয়ালি ওখানে নর্মাল ফ্লোরার মতোই কন্টিনিউয়াস থাকতে পারে, এবং সেখানে টক্সিজেনিক স্ট্রেইন, নন টক্সিজেনিক স্ট্রেইন সবই পাওয়া যায়। এবং এরা ট্রান্সমিট করে হচ্ছে এয়ারবোর্ন ড্রপলেটস এর মাধ্যমে, হাঁচি কাশির সাথে এয়ারবোর্ন ড্রপলেটস, এই ড্রপলেটস এর মাধ্যমে এটা স্প্রেড করে। হাঁচি কাশি থেকে 3 থেকে 6 ফিট এতটুকু ডিস্টেন্সের মধ্যে যদি আরেকজন হিউম্যান বিং থাকে, সে ইনফেক্টেড হতে পারে। এছাড়া আরেকটা রুট অফ ট্রান্সমিশন হচ্ছে এদের স্কিন। স্কিনে যদি লেশন থাকে, ব্রিচ অফ কন্টিনিউটি থাকে, সেই ক্ষেত্রে সেখান থেকে সরাসরি ইনভেট করতে পারে, যদিও এটা কমন রুট অফ ট্রান্সমিশন না। কমন রুট অফ ট্রান্সমিশন হচ্ছে রেসপিরেটরি থ্রু এয়ার, থ্রু রেসপিরেটরি ড্রপলেটস। আর এই যে টক্সিজেনিক স্ট্রেন, নন টক্সিজেনিক স্ট্রেন সবই থাকার পরেও এটা এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে এটা টক্সিজেনিক স্ট্রেন, নন টক্সিজেনিক স্ট্রেন দুইটা থাকার পরেও এটা কিন্তু কোন ধরনের ডিজিজ করবে না। ইউজুয়ালি ডিজিজ করতে হলে এর আরেকটা অর্গানিজম লাগে, সেটা কিন্তু একটা ভাইরাস, ব্যাকটেরিয়া না, একটা ভাইরাস। ভাইরাস দিয়ে এটার কিছু কনভার্সন হয়, কনভার্সন হয়ে দেন এটা ডিজিজ করতে পারে। যদি এই ভাইরাসটা না থাকে তাহলে টক্সিজেনিক স্ট্রেন থাকলেও যদি কারো রেসপিরেটরি ট্র্যাক্টে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে অর্থাৎ থ্রোট, ন্যাসোফ্যারিংস এই জোনে
যদি কি বলে টক্সিজেনিক স্ট্রেন কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া থাকেও তারপরও ডিজিজ হবে না। তো সেই ক্ষেত্রে কি লাগবে, একটা ব্যাকটেরিয়া, ফাস্ট ব্যাকটেরিয়া। তোমরা ফাস্ট ব্যাকটেরিয়া সম্পর্কে মেডিকেলে ভর্তির আগে পড়েছো, T2 এটা প্লান্টের ডিজিজ পড়ে। তো সেটা যেমন যে একটা ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে তারপরে সে মাল্টিপ্লাই করে, এইরকম এই ফাস্ট ব্যাকটেরিয়া গুলোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে তাদের নিউক্লিক অ্যাসিডটা সেটা গিয়ে ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিডে বা ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে ইনকর্পোরেট হয়ে সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। ঠিক একইভাবে এখানে এই ঘটনাটা ঘটে। সেটা হচ্ছে কি যে এই বিটা ফাস্ট যে ভাইরাসটা, সেই ভাইরাসটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার যে লাইসোজেনিক স্ট্রেন, সেই লাইসোজেনিক স্ট্রেনকে যখন অ্যাটাক করার পরে সেটা ওর শরীরের ভিতরে গিয়ে ওর ডিএনএ এর সাথে ইনকর্পোরেট হয়ে তারপরে সে যে চেঞ্জটা হয় ডিএনএ, সেখান থেকে ট্রান্সলেশন হয়ে কিছু টক্সিন ম্যাটেরিয়াল রিলিজ হয়, সেই টক্সিন গুলোই আলটিমেটলি ডিজিজ করে। তার মানে সিঙ্গেল কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া কিন্তু ডিজিজ করতে পারছে না। তার টক্সিন তৈরি করার জন্য তার এই কনভার্সনটা হতে হয় থ্রু বিটা ফেজ ভাইরাস। তো এরকম যখন টক্সিন রিলিজ হয় তখন তার প্যাথোজেনিসিটি হয় এবং একটা ক্যারেক্টারিস্টিক সিউডো মেমব্রেন তৈরি হয়। এটা দিয়েই আমরা ক্লিনিক্যালি ডিপথেরিয়া ডায়াগনোসিস করি। যদিও ডিপথেরিয়া এখন খুবই আনকমন, কারণ হচ্ছে যে বাচ্চাদের যে আমরা ইউজুয়াল শিডিউলে ইপিআই শিডিউলে যে ভ্যাকসিন গুলো দিচ্ছি তার মধ্যে ডিপথেরিয়ার ভ্যাকসিনও সে পেয়ে যাচ্ছে। এরপর থেকে এই ডিজিজটা অনেক কমে গিয়েছে। বাট এটা হলে যেটা করতো যে সে এয়ারওয়ে অবস্ট্রাকশন করতো, গলার ভিতরে এই সিউডো মেমব্রেনটা আস্তে আস্তে বড় হয়ে অবস্ট্রাকশন তৈরি করতো এবং রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি হতো। এবং এর পাশাপাশি এখান থেকে মাইক্রো অর্গানিজম ব্লাড বর্ন অর্থাৎ ব্লাডের মাধ্যমে গিয়ে মায়োকার্ডাইটিস করতে পারে, ইভেন নার্ভাস সিস্টেমে ডিজিজ করতে পারে, নার্ভের প্যারালাইসিস করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ক্রেনিয়াল নার্ভের করতে পারে। তো এই ডিজিজ গুলো আলটিমেটলি ফ্যাটাল ডিজিজ, এই অবস্থাগুলো আলটিমেটলি ফ্যাটাল এবং পেশেন্ট মারা যেতে পারে। এই কারণে আমরা এই ডিপথেরিয়া নিয়ে এত আলোচনা হতো। পরবর্তীতে যখন ডিপথেরিয়ার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এরপরে কিন্তু এটা খুব সহজ হয়ে গিয়েছে এইটাকে প্রিভেনশন করা। তারপরও আমাদের পড়তে হচ্ছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া ছিল এক সময়। আর এই ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া গুলোর প্রবলেম হচ্ছে যে এরা যদি আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি সেটার এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, অথবা কেউ ইচ্ছে করে ভ্যাকসিন নিল না বা কারো শরীরে ভ্যাকসিন কাজ করলো না, এখন আমাদের ইমিউন সিস্টেম খুব বেশি ফ্লাকচুয়েট করছে, বিভিন্ন ধরনের অটোইমিউন ডিসঅর্ডার বাচ্চাদেরও হচ্ছে, যার ফলে অনেক ভ্যাকসিন কাজ করছে না, তখন কিন্তু এই ডিজিজ গুলো সামনে চলে আসতে পারে। এই কারণে এগুলো আমরা ভুলে যেতে চাচ্ছি না, আমাদের সামনেই রাখতে চাচ্ছি। আর কারো যদি এরকম সন্দেহ হলে, এইটা ইউজুয়াল প্র্যাকটিস না, যদি সন্দেহ হলে তাহলে একটা টেস্ট করা হয়, শিক টেস্ট। এটা ওই যে স্কিন সেন্সিটিভিটি টেস্ট। এটা হচ্ছে যে পিউরিফাইড টক্সিন দেওয়া হয় শরীরে, পিউরিফাইড টক্সিন দিলে। হ্যালো, আচ্ছা আপনার মেসেজ পেয়েছি আমি, ক্লাস নিচ্ছি, কমন সেন্সের সমস্যা, সরি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে শিক টেস্ট সম্পর্কে আগে খুব রেগুলারলি এটা শর্ট নোট আসতো, এখনো মাঝে মাঝে আসে। সেটা হচ্ছে যে শিক টেস্ট সম্পর্কে আমরা যে কয়েকটা কথা, একটা হচ্ছে এটা ডিপথেরিয়াতে কেউ ইমিউন কিনা, অর্থাৎ আমি ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিনটা কাজ করছে কিনা সেটা বোঝার জন্য আমাদের শিক টেস্টটা দরকার হয়। এটা কিছুই না, এটা স্কিন সেন্সিটিভিটি টেস্ট। পিউরিফাইড টক্সিনের পিউরিফাইড ফর্ম দেওয়া হয়, অর্থাৎ প্রোটিন ফর্মটা দেওয়া হয়, ভিরুলেন্সটা বাদ দিয়ে।
দিলে যদি স্কিনে সেন্সিটিভিটি শো করে, অর্থাৎ ইনডিউরেশন হয়, ফুলে ওঠে, 7 দিন পরে আমরা দেখি, তাহলে আমরা বলি যে সে ইমিউন না। আর যদি ইমিউন হতো তাহলে এই রিয়াকশনটা হতো না। এই জিনিসগুলো আমাদের দরকার হয়, কারণ হঠাৎ করে কোনো জায়গায় 2-1টা ডিপথেরিয়ার কেস পেয়ে গেলে সেই জায়গায় আমাদের রেগুলার চেক আপ করে দেখতে হয় যে আসলে ওই জোনে ভ্যাকসিনটা কাজ করছে কিনা। যদি কাজ না করে এরপরে হচ্ছে কেন কাজ করছে না সেটা বুঝতে হবে। এই কারণে আমাদের আলটিমেটলি তো জবের শুরুতে রুট লেভেলে কাজ করতে হয় মোবাইলের সবাইকে। এই কারণে এই জিনিসগুলো একটু মাথায় রাখাটা দরকার। পাবলিক হেলথ এমার্জেন্সি গুলো আমাদের মাথায় রাখাটা খুব জরুরি। আচ্ছা, তো যদি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির সন্দেহ হয়, সন্দেহ বলতে ওই যে বললাম যে যদি সিউডোমেমব্রেন দেখা যায়, তখন এইটা বেশি দেরি করা যাবে না। কারণ ওই যে বললাম যে পেশেন্ট ফ্যাটাল হয়ে যেতে পারে, মরে যেতে পারে। এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে গেল, এয়ারওয়ে অবস্ট্রাকশন হলে তো পেশেন্ট সময় দিবে না তোমাকে। তারপরে ব্লাডের মাধ্যমে এটা শরীরে স্প্রেড করে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, মায়োকার্ডাইটিস হয়ে যেতে পারে। এইসব কারণে আমরা যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করে যে এটা সিউডোমেমব্রেন হয়েছে প্যালেটে বা টাঙে, সেই ক্ষেত্রে এটা ওয়েট করার সুযোগ নেই। যে সিউডোমেমব্রেন দেখা দিলে তখন অ্যান্টিটক্সিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে। এটা খুব 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 ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আমরা যারা ক্লিনিক্যাল সাবজেক্টের মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, তারা কিন্তু বারবার বলি যে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন, কিন্তু কিছু কিছু ডিজিজ আছে যেগুলোতে আমরা ইনহিবিট করি যে ইনভেস্টিগেশনের আগে ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশন হচ্ছে কনফার্ম হওয়ার জন্য যে আসলে আমরা ঠিক ট্রিটমেন্ট দিচ্ছিলাম কিনা, বাট ইনভেস্টিগেশন করতে গিয়ে পেশেন্ট তো মেরে ফেলা যাবে না। তো এই জন্য যে যখন ক্লিনিক্যালি আমি ডিসিশন নিতে হবে আমাকে, যে ক্লিনিক্যালি আমাকে ডিসিশন নিতে হবে যে আমার পেশেন্ট ডিপথেরিয়া হতে পারে কিনা। যদি ডিপথেরিয়া হয় অ্যান্টিটক্সিন দিয়ে দিতে হবে। এর পাশাপাশি আমাদের ইনভেস্টিগেশনের জন্য আমরা স্টেইনিং করতে পারি। থ্রোট সব নিব, স্টেইনিং করব, গ্রাম স্টেইনিং করব, গ্রাম পজিটিভ ডটস পাবো। আর এর সাথে সাথে কনফার্ম হওয়ার জন্য আমরা অ্যালবার্ট স্টেইনিং করতে পারি, সেখানে মেটাক্রোমাটিক গ্র্যানুলস পাবো। ক্যারেক্টারিস্টিক হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে অ্যালবার্ট স্টেইনিং এর মেটাক্রোমাটিক গ্র্যানুলস, আর ব্যাকটেরিয়ার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্স। আর যদি আমরা কালচার করতে চাই, লো ফ্লাশ মিডিয়ামে আমরা কালচার করতে পারবো। এছাড়া কিছু ইনভেস্টিগেশন আছে, এগুলো রিসার্চ পারপাস করা হয়। অ্যানিমাল ইনাকুলেশন টেস্ট বা অ্যান্টিবডি বেসড জেল ডিফিউশন প্রিসিপিটেশন টেস্ট। এটা হচ্ছে যে টু ডকুমেন্ট টক্সিন প্রোডাকশন, যে টক্সিন যে প্রডিউস করেছিল সেইটা রিসার্চ পারপাস বা পাবলিক হেলথের ডকুমেন্টেশন পারপাস আমরা এই ইনভেস্টিগেশন গুলো করতে পারি। আর পিসিআর করে খুব অল্প সময়ের মধ্যে টক্সিন জিনটা আইডেন্টিফাই করা যেতে পারে। কিন্তু বারবার একই কথাই বলবো যে যদি এরকম সিউডোমেমব্রেন দেখা যায় তাহলে ওয়েট করার সুযোগ নেই। শুধুমাত্র আমরা ট্রিটমেন্টটা ঠিক দিয়েছিলাম কিনা বা আসলে এরকম একটা কেস পাওয়া গিয়েছে কিনা, কারণ যেহেতু ইউজুয়ালি পাওয়ার কথা না, এই জিনিসগুলো কনফার্ম হওয়ার জন্যই কিন্তু আমরা ইনভেস্টিগেশন গুলো করছি। ট্রিটমেন্ট এই ইনভেস্টিগেশনের জন্য ডিলে করা যাবে না। আর প্রিভেনশন পারপাস আমরা যেটা করছি ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনে দেওয়া হয় টক্সয়েড, টিটেনাস টক্সয়েড, টক্সয়েড BDS 24। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ টক্সয়েড? টক্সয়েড হচ্ছে স্যার এক্সোটক্সিন গুলো থেকে যেটা তৈরি করে স্যার, ওইটা থেকে ভ্যাকসিন প্রডিউস হয় আবার। আচ্ছা, ওইটা হচ্ছে তো টক্সয়েড। এটা তো এক্সোটক্সিন, এটা তো আসলে হার্মফুল এফেক্ট থাকার কথা, তো সে হার্ম করবে না, সে ডিজিজ করবে না? স্যার ওইটাকে করা হয় স্যার নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করা হয়, আচ্ছা। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি হয়েছে। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। হচ্ছে হ্যাঁ,
ঘটনাটা হচ্ছে যে যে কোনো টক্সিন সেটার দুইটা পার্ট, মানে দুইটা মেইন ফাংশন। একটা হচ্ছে ভিরুলেন্স ফাংশন, যেটা হচ্ছে সে প্যাথোজেনেসিটি করবে বা ডিজিজ করবে। আরেকটা হচ্ছে তার অ্যান্টিজেনেসিটি। যেহেতু আমরা জানি টক্সিন টক্সিন তোমরা পড়েছো, এক্সোটক্সিন এন্ডোটক্সিন। এক্সোটক্সিন গুলো হচ্ছে কি প্রোটিন। তো প্রোটিন হচ্ছে, আমরা ইমিউনোলজির আমাদের যতটুকু জ্ঞান আছে তাতে আমরা জানি যে প্রোটিন হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্টিজেন। তার মানে তার অ্যান্টিজেনেসিটি আছে, তাহলে তার ভিরুলেন্স আছে, অ্যান্টিজেনেসিটি আছে। আমি এখান থেকে ভিরুলেন্স পার্টটাকে যদি বাদ দিই তাহলে সে ডিজিজ করতে পারবে না। বাট যদি আমার অ্যান্টিজেনেসিটি থাকে তাহলে এটার এগেনস্টে অ্যান্টিবডি ঠিকই আমার শরীর তৈরি করবে, বা এটার এগেনস্টে ইমিউন রেসপন্স ঠিকই আমার শরীরে হবে। তাহলে সে ডিজিজ করলো না, বাট প্রোটেকশন দিল। আলটিমেটলি কি হবে, এই অর্গানিজম যদি আমার শরীরে ঢোকার চেষ্টা করে বা ঢোকে, তখন সেটাকে এই যে প্রিফর্মড অ্যান্টিবডি বা আমাদের ইমিউন সিস্টেমের যে রেসিডুয়াল মেমোরি থাকবে, সেই মেমোরি এটাকে ওখানে টিকতে দিবে না, এখানে মাল্টিপ্লাই করতে দিবে না, ডিজিজ করতে দিবে না। এটাই হচ্ছে বেসিক, যে আমরা ভিরুলেন্স পার্টটা যদি আমি টক্সিন থেকে বাদ দিই তাহলে এটা হয়ে যায় টক্সয়েড। আর এই টক্সয়েড দিয়ে আমরা অনেক ডিজিজেরই ভ্যাকসিন হিসেবে টক্সয়েডটা ইউজ করি। তার ভিতরে একটা হচ্ছে ডিপথেরিয়া। তো ডিপথেরিয়া টক্সিনের নাম ডিপথেরিয়া টক্সিন, আর যেটা আমরা ভ্যাকসিন হিসেবে দিচ্ছি ডিপথেরিয়া টক্সয়েড। ছোট্ট একটা জিনিস, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, ছোট্ট ছোট্ট ব্যাকটেরিয়া, স্মল গ্রাম পজিটিভ রস। এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে থাম্বলিং মুভমেন্ট। থাম্বলিং মুভমেন্ট কি, তো লম্ফ করে, হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দেয়, এই টাইপের মুভমেন্ট। এটা যদি কোনো লিকুইড মিডিয়ায় রেখে তুমি মাইক্রোস্কোপের নিচে আমরা দেখি, দেখবো যে কন্টিনিউয়াস সে এক জায়গায় স্থির থাকে না, কাঁপাকাঁপি করতেছে, হঠাৎ লাফ দিয়ে আরেক জায়গায় চলে গেছে, আবার মনে হচ্ছে সাঁতার কাটছে। এই টাইপের মুভমেন্ট সে করে লিকুইড মিডিয়াটার ভিতরে। এটা দেখে এবং এর যদি আমরা কালচার করি, সরি, যদি আমরা স্টেইনিং করি, গ্রাম স্টেইনিং, তখন এদের দেখবো গ্রাম পজিটিভ রডস। আচ্ছা, MBBS 138, MBBS 138, MBBS 75। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জিয়াদ হোসেন। হ্যাঁ বলেন, আমি ক্লাস নিচ্ছি, একটু দ্রুত বলেন। এটা এসে আপনি যোগাযোগ করেন, আমি দেখে বলছি, এভাবে তো খোঁজা সম্ভব না। জি, পরীক্ষা চলতেছে। আচ্ছা, MBBS 75 নাই। রোল নাম্বার 8, উম্মে হাফসা। তুমি কি MBBS, BDS কিছুই তো বোঝা যাচ্ছে না, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে, প্রতিদিন তো বলবো না। BDS 18। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে উম্মে হাফসা কথা বলছিলে, তুমি রিনেম করোনি কেন? তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু মিস হয়ে যাবে, আমি বারবার বলছি। নাম ধরে ধরে অ্যাটেন্ডেন্স দেওয়া সম্ভব না। 230 জন, 230 না 240। আচ্ছা, BDS 18। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে বললাম যে থাম্বলিং মুভমেন্ট, দৌড়াদৌড়ি করবে, তাই না? এরকম জি একটা স্যার। কথা বললাম না যে দৌড়াদৌড়ি করবে। আচ্ছা, এই যে দৌড়াদৌড়ি সে করবে, এটা কি গ্রাম স্ট্রেনিং এ দেখা যাবে না? মিউট হয়ে গিয়েছে, তোমার কথা শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ, BDS 18।
আচ্ছা, উম্মে হাফসা কিছু বলতে চাচ্ছে, হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বলতে পারতেছি না স্যার, জানি না। জানো না? আচ্ছা, দেখো এই জিনিসগুলোই ভোগায়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখন না জানলে সমস্যা নেই, পরীক্ষার সময় একটু জানতে হবে। এই জিনিসগুলো ভোগায় কেন? এই জিনিসগুলো হচ্ছে খুব মজার জিনিস, ট্রিকি জিনিস, বোঝার জিনিস। এগুলো দিয়ে টিচাররা, এক্সামিনাররা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে স্টুডেন্ট কি মুখস্থ করে আসছে না কিছুটা বুঝে শুনে পড়ালেখা করছে, জাস্ট এতটুকু সিম্পল। সেটা কি? গ্রাম স্টেইনিং। গ্রাম স্টেইনিং এর তুমি যদি মেকানিজম পড়ে থাকো, অবশ্যই পড়েছো আমি জানি, প্রত্যেকেই তোমরা পড়ো, গ্রাম স্টেইনিং মেকানিজম পড়ো, জিজ্ঞেস করে খুব সুন্দরভাবে বলতে পারো, লিখতে পারো। Albert staining, Jill Nelson staining, all are dry slides, not wet slides. Wet preparation না। তো যদি ড্রাই প্রিপারেশন হয়, তোমরা যখন এটা মেকানিজম করছো, অবশ্যই এটা সবাই পড়ছো যে প্রথমে স্লাইডটা পরিষ্কার করে নিবে, তারপরে স্যাম্পল দিবে, স্যাম্পলটা দিয়ে সেটাকে ড্রাই করে নিবে, দেন তুমি কিন্তু কাজ শুরু করছো। তার মানে এটা একটা ড্রাই স্লাইড। এই পয়েন্টটা যদি তুমি না বুঝে জাস্ট মুখস্থ করে এসে থাকো, তাহলে তুমি এই জায়গাটায় আটকা পড়বে। কারণ ফাম্বলিং মুভমেন্ট একটু আগেই বলা হলো এটাকে, যে সে একটা লিকুইড মিডিয়ায় যদি তাকে দেখা হয়, তখন দেখা যাবে সে নড়াচড়া করছে, কন্টিনিউয়াস লাফঝাপ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, মনে হচ্ছে সাঁতার কাটছে, আবার দৌড় দিয়ে যাচ্ছে, এই টাইপের মুভমেন্ট। তো বেসিক কথাটা ছিল লিকুইড মিডিয়ার ভিতরে থাকতে হবে। তো গ্রাম স্টেইনিং তো একটা ড্রাই মিডিয়া, এটা তো লিকুইড না, তাহলে ওর মুভমেন্ট দেখার তো কোনো আচ্ছা। তো এরপরে আরেকটা মাইক্রো অর্গানিজম, এটা ইউজুয়ালি ডিজিজ করে কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু খুব কমন। ডিজিজ প্যাটার্ন অনুযায়ী এটার ইম্পর্টেন্স কম, কিন্তু এটা খুব কমন ডিজিজ করে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। এটা খুব কমন ডিজিজ, কিন্তু এটা বাজে ধরনের ডিজিজ না, খুব মানে রেগুলার ডিজিজ, কিন্তু ফ্যাটাল ডিজিজ না। এরা গ্রাম ভেরিয়েবল রোড, যেই কারণে
এই মাইক্রো অর্গানিজমটা একটু দেখা দরকার। এই মাইক্রো অর্গানিজমটা আমরা ইউজুয়ালি অনেকেই আমরা এই মাইক্রো অর্গানিজমটা নিয়ে কথা বলি না, কেন বলি না জানি না, কিন্তু এটা খুব কমন একটা মাইক্রো অর্গানিজম। এটা কথা না বললে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমি যদি মাইক্রোবায়োলজিতে তোমাদের এই অর্গানিজমটা নিয়ে কোনো কথা না বলি এবং পরবর্তীতে তোমরা যখন ডাক্তারি করতে যাবে তখন এই মাইক্রো অর্গানিজমটা রেগুলার প্র্যাকটিসে দেখবা যে আমি রিপোর্ট করে তোমাদের কাছে দিচ্ছি বা আরেকজন মাইক্রোবায়োলজিস্ট রিপোর্ট করে তোমাদের কাছে দিচ্ছে যে তুমি যে স্পেসিমেনটা পাঠাচ্ছ সেটার ভিতরে এই ব্যাকটেরিয়াটা আছে। তো জিনিসটা আমার কাছে মনে হয় ওয়ান কাইন্ড অফ ক্রাইম, যে এটা তো আমার দায়িত্ব তোমাকে মাইক্রো অর্গানিজম সম্পর্কে বলা যেটা আমি রেগুলার পাচ্ছি। তোমাকে যখন আমি রিপোর্ট করে দিচ্ছি সেই রিপোর্টের ভিতরে আমি রেগুলার লিখে দিচ্ছি যে এই মাইক্রো অর্গানিজমটা। তো এটা কি, এটা হচ্ছে গ্রাম ভেরিয়েবল রস। এতদিন আমরা গ্রাম পজিটিভ বলেছি, গ্রাম নেগেটিভ বলেছি, নতুন একটা শব্দ আজকে আমরা ইউজ করলাম, সেটা হচ্ছে গ্রাম ভেরিয়েবলস। গ্রাম ভেরিয়েবল মানে কি? গ্রাম ভেরিয়েবল মানে হচ্ছে যে এরা কেউ কেউ লাইট পিঙ্ক কালার নেয়, গ্রাম স্টেইনিং এ লাইট পিঙ্ক টু হোয়াইটিশ কালার, মানে একই ধরনের কালার, সবগুলো কিন্তু একই অর্গানিজম, একই ব্যাকটেরিয়া, কিন্তু সবাই একই রকম কালার নেয় না, লাইট পিঙ্ক থেকে হোয়াইটিশ। তো এই কালারটা হচ্ছে গ্রাম নেগেটিভের কালার আমরা জানি। কিন্তু এদের আমরা যদি সেল ওয়াল অ্যানালাইসিস করি, সেল ওয়ালের স্ট্রাকচারটা হচ্ছে গ্রাম পজিটিভের। আমরা জেনারেল ব্যাকটেরিওলজিতে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সেল ওয়ালের পার্থক্য পড়ে এসেছি। তো সেভাবে হিসাব করতে গেলে এটা গ্রাম পজিটিভ হওয়ার কথা। বাট আমরা যখন স্টিং করছি তার মধ্যে কিছু কিছু আমরা পাচ্ছি গ্রাম নেগেটিভ, আর কিছু পাচ্ছি কোনো স্ট্রেনই নিচ্ছে না। এই কারণে নামটা এরকম গ্রাম ভেরিয়েবল রস। তো এই যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এটা দিয়েই মোটামুটি ভাবে আমরা কনফার্ম হতে পারি, কারণ এই ধরনের অর্গানিজম আমরা পাচ্ছি না, এই কারণে আমরা মোটামুটি কনফার্ম হতে পারি যে এটা কোন অর্গানিজম। এবং ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে এই ব্যাকটেরিয়াটা, যার ফলে আমরা অনেক সময় ক্লিনিশিয়ানরা অনেক বাজে ডিজিজ, গনোরিয়া, ইভেন গনোরিয়া সাসপেক্ট করেও যখন স্যাম্পল পাঠাচ্ছে, হাই ভ্যাজাইনাল সোয়াব পাঠাচ্ছে, পাঠানোর পরে সেখানে আমি পাচ্ছি হচ্ছে এই অর্গানিজমটা, এটা লিখে দিচ্ছি। কিন্তু ওই যে বললাম যে আমি যদি মাইক্রোবায়োলজি পরীক্ষায় আসে কি আসে না করে আমি যদি আজকে তোমাকে এটা না বলি, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ক্রাইম। কারণ তুমি জাস্ট 1 বছর পরে যখন ইন্টার্নশিপ শুরু করবে বা 1.5 বছর পরে, তখন দেখবে যে বুড়ি বুড়ি এরকম রিপোর্ট পাচ্ছ সবগুলোতে এই মাইক্রো অর্গানিজমটা। তো তখন স্বাভাবিকভাবে তোমার মনে হতে পারে যে এইটা তো আমরা মাইক্রোবায়োলজিতে পড়ি, কেন পড়ি না, পরীক্ষায় আসে না, না এটা কথা না। কারণ আমার জেনারেল প্র্যাকটিসে এটা লাগবে যে এটা কি জিনিস, কোথা থেকে আসবে, এটা আসলেই এটা জানার দরকার আছে। এটা সম্পর্কে আমি 2-3টা কথা শুধু মনে রাখতে চাই। একটা হচ্ছে যে এটার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে দে আর গ্রাম ভেরিয়েবল, অর্থাৎ স্ট্রাকচার হচ্ছে গ্রাম পজিটিভের, কিছু কিছু কালার নেয় গ্রাম নেগেটিভের, কিছু কিছু কালার নেয় না, আর এরা ব্যাসিলাই। আর এরা যে ডিজিজটা করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এবং ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে এটা। লাস্ট অফ অল হচ্ছে ক্লু সেলস। এই মাইক্রো অর্গানিজমটা দিয়ে যখন ডিজিজ হচ্ছে তখন আমরা ক্লু সেলস পাচ্ছি। এই ক্লু সেলস শব্দটা, এটা হচ্ছে যে এপিথেলিয়াল সেলের গায়ে ব্যাকটেরিয়া লেগে থাকে এরকম। তো শুধু ক্লু সেল শব্দটা আমরা মনে রাখার চেষ্টা করবো যে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে ক্লু সেল পেলে আমরা এটা অত মানে অন্য ডিজিজ চিন্তা করার, টেনশন করার দরকার, জাস্ট এতটুকু। এই ছিল মোটামুটি। তবে আগেই বলি, এই লাস্ট যে ব্যাকটেরিয়াটা আমরা বললাম এটা কিন্তু এখন পর্যন্ত আমি প্রফে আসে দেখি। বাট আমি কি জন্য বললাম, এই জন্য এত কথা খরচ করলাম যে আমি এটা বললাম এই কারণে, বা আমি এটা বলি এই কারণে, এই ব্যাকটেরিয়াটা পড়াই এই কারণে যে তুমি যখন প্র্যাকটিসে যাবে অ্যাজ এ ক্লিনিশিয়ান,
হাই ভ্যাজাইনাল সোয়াবের যদি তুমি 100 স্যাম্পল টেস্টের জন্য পাঠাও, তার মধ্যে হয়তো 97টায় এই অর্গানিজমটা লেখা দেখবে। তো এত কমন একটা অর্গানিজম পরীক্ষায় আসে না বলে আমরা জানবো না, এটা ঠিক না। এই হচ্ছে মোটামুটি। আর এখন কারো কোয়ারি আছে কিনা কোনো? স্যার হ্যাঁ বলুন। স্যার সিঙ্গল করেনি ব্যাকটেরিয়াম কোনো ডিজিজ করতে পারে না স্যার, এইটা যদি আবার একটু বলতেন, মানে এটা মিস করে গেছি। আচ্ছা, সিঙ্গেল না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির যে জিনোম আছে, জিনোম জিনোম বোঝো তো? জি স্যার। আচ্ছা, যদি জিনোম জিনোম বোঝো তো এত হালকা ভাবে বললে তো আমি টেনশনে পড়ি। স্যার আপনি বললে দেন পুরোটাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তোমরা ফেরত আসলে, এটা আমি প্রত্যেক ব্যাচে বলি কিন্তু কোনো ব্যাচে আগ্রহ প্রকাশ করে না, কেন তা জানি না। যদি তোমরা আগ্রহী হও, আমরা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, তাদের সাথেও রেগুলার আমার কথা হয়। আমরা ইন্টারেস্টেড তোমাদের অ্যাটলিস্ট জেনেটিক্স এর বেসিক 2-4টা কথা একটু বলার। এর কারণ হচ্ছে যে আমরা খুব পরবর্তীতে যখন তোমরা এখান থেকে চলে যাও, এমবিবিএস কমপ্লিট করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষার জন্য চলে যাও, 2টা জিনিস তোমাদের খুব পেইন দেয়। একটা হচ্ছে জেনেটিক্স আর একটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। কারণ এই 2টা এমবিবিএস লেভেলে খুব বেশি ভালোভাবে, আমাদের মেডিকেলে কেন জানি না এমসিকিউ দেওয়া হয়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা কালকে আসলে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সরি। তো যেটা বলছিলাম যে এই এটা সমস্যাটা হয় যে আমাদের এমবিবিএস লেভেলে জেনেটিক্স এর কিছু বেসিক জিনিস আমাদের পড়ে আসার কথা ফিজিওলজি বা কেমিস্ট্রিতে, হয়তোবা তারা ঠিকভাবেই পড়ান, আমরা ঠিকভাবে করছি না। তো এখানে যেটা, যে তোমার জিনোম জিনিসটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি একটা সেলের মধ্যে আমরা জানি ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে কিছু স্ট্রাকচারাল প্রোটিন থাকে, এগুলো বাদে যেটা থাকে সেটা হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএটা, এই ডিএনএর এক একটা পার্ট, ছোট ছোট এক একটা পার্ট, একটা ডিএনএ অনেক বড়, লম্বা বিশাল এক একটা ডিএনএ থাকে। সেই ডিএনএ ছোট ছোট এক একটা পার্ট, সেটার এগেনস্টে যখন প্রোডাক্ট তৈরি হয়, সেটা যখন ট্রান্সলেশন হয়ে প্রোডাক্ট তৈরি হয়, আলটিমেটলি সেটাই আমাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিকের জন্য দায়ী, সেটা থেকে বিভিন্ন এনজাইম, প্রোটিন এগুলো তৈরি হয়। এটা হচ্ছে অনেকটা বইয়ের মতো, বই দেখে দেখে যদি আমরা চিন্তা করি যে এটা হলো ডিএনএটা হলো একটা জাদুর বই, অনেক মন্ত্র লেখা আছে, একটার পর একটা মন্ত্র লেখা আছে, কখন কোন মন্ত্রটা পড়া হবে সেটা জাদুকর ঠিক করবেন। ঠিক একইভাবে আমাদের বডি বা যেই মাইক্রো অর্গানিজম নিয়েও যদি আমরা কথা বলি, ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার বডি ঠিক করে যে তার কোন জিনিসটা দরকার, সে সেভাবে সেই প্রোডাক্টটা তৈরি করে, সেই মন্ত্রটা পড়ে। তো এই পুরো জিনগুলো একত্রে বলা হয় জিনোম, অনেকগুলো জিন। তো এই জিনোমের ভিতরে আমরা যদি খুঁজি, তাহলে এই যে ডিপথেরিয়ার টক্সিন তৈরির জন্য যে জিনটা, সেটা পুরোপুরি ভাবে থাকে না। তো পুরোপুরি ভাবে না থাকলে সে টক্সিনও তৈরি করতে পারে না। যখন বিটা ফাজ এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিকে অ্যাটাক করলো, অর্থাৎ কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি ফাজ কিভাবে অ্যাটাক করে তোমরা জানো, যে ও এসে ওই বাহিরে ওয়ালের উপরে বসে, তারপরে ভিতর থেকে ওর যে নিউক্লিক অ্যাসিডটা সেটা চলে যায় ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে, একদম সেই ক্রোমোজোমের ভিতরে গিয়ে ডিএনএ এর সাথে লেগে যায়। তো ডিএনএ কোন জায়গাটায় লাগবে সেটাও নির্ধারিত আছে, সেই জায়গাটায় গিয়ে লাগবে। লাগলে
তখন একটা নতুন মন্ত্র তৈরি হবে। অনেকটা ওই যে আমরা বিভিন্ন ছবিতে দেখি না, কোড ইউজ করে, যে একটা কাগজের অর্ধেক একজনের কাছে থাকে, বাকি অর্ধেক আরেকজনের কাছে। সেভাবেই ধরে নাও যে অর্ধেক ছিল কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ডিএনএ এর কাছে, বাকি অর্ধেক হচ্ছে এই বিটা ফেজের কাছে। বিটা ফেজের যে জিনোম সিকোয়েন্স বা নিউক্লিক অ্যাসিড, সেটা গিয়ে যখন এই বাকি অর্ধেকের সাথে মিশে গেল, এখন যে অবস্থাটা হলো, এখন মন্ত্রটা কমপ্লিট হলো, অর্থাৎ একটা নতুন জিন তৈরি হলো, যেই জিনের অ্যাগেনস্টে ডিপথেরিয়া টক্সিন তৈরি হবে। এই কোডের অ্যাগেনস্টে এই টক্সিনটা তৈরি হবে। এখন কি জিনিসটা কিছুটা ক্লিয়ার হলো? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার, বেশি থ্যাংক ইউ কি স্যার। কঠিন জেনেটিক্স? মোটেই না। জেনেটিক্স হচ্ছে খুব মজার জিনিস। তোমরা যদি চাও, আমাদের ওই প্যাথোলজিতে যারা আছে তাদের সাথেও এটা নিয়ে তাদেরও একটা ক্ষোভ আছে, আমি বলবো এটা কষ্ট না, ক্ষোভই আছে, যে আমরা স্টুডেন্টদের বলি কিন্তু তারা কখনোই আগ্রহী হয় না। তো তোমাদের ব্যাচ যদি আগ্রহী হয়, আমরা হয়তো একটা দুইটা সেশনে এটা নিয়ে কথা বললে, কারণ এটা আলটিমেটলি তোমাদের লাগবে। জেনেটিক যে ইস্যুগুলো, যে এই যে ক্রোমোজোম, এই ডিএনএ, এই আরএনএ, জিন, এই ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এই জিনিসগুলো আলটিমেটলি প্রত্যেকটা জিনিস পোস্ট গ্রাজুয়েশনে ঢোকার সময় লাগবে। তো তখন যাতে জিনিসটাকে একদম নতুন মনে না হয়, সেই জন্য তোমরা চাইলে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, তোমরা না চাইলে আমাদের কোনো আগ্রহ নেই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শুরু করে দাও। যারা অ্যাটেন্ডেন্স কয়েকজন দিয়ে ফেলছে, 10-11 জন। আর কারো কোনো কোয়ারি আছে কিনা? স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, স্যার সিউডোমেমব্রেনের কম্পোজিশন কি? হ্যাঁ, স্যার সিউডোমেমব্রেন মানে কি দিয়ে তৈরি হয়, কম্পোজিশন কি? কম্পোজিশন অফ সিউডোমেমব্রেন মুখস্থ লাগবে? Just a minute. স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এখনো পৌঁছায় না স্যার, আমি ল্যাবেই আছি, ক্লাস নিচ্ছি যদিও, যেন ফোন করতে পারতেছিলাম না, কিন্তু ল্যাবেই আছি স্যার এই মনে। আচ্ছা স্যার, আসলে না, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, কে যেন বলতেছিলে, বলো। হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আপনি যেমনটা বলেছেন স্যার, জেনেটিক্স এর স্যার আমাদের তো আসলে মানে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট যেটা আপনি বলেছেন মানে এমবিবিএস এর পর একটু হলো স্যার ভ্যাকেন্সি বা এরকম কিছুটা থেকে যায়। তো স্যার আমরা মোটামুটি ইন্টারেস্টেড স্যার, যদি আপনি স্যার নিতে পারেন স্যার, নো প্রবলেম, জেনেটিক্স এর উপরে কিছু ক্লাস বা এরকম কিছু। না, সেই ক্ষেত্রে তোমাদের টাইম বের করতে হবে। ওকে স্যার, সমস্যা নেই স্যার, মানে ম্যানেজ করা যাবে। টাইম বের করা যাবে, তাই তো? ওকে স্যার। তাহলে আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজি শেষে একটা বা দুইটা সেশনে আশা করি জেনেটিক্স নিয়ে আলোচনা করলে খুব ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস, সহজ জিনিস একটু ধরিয়ে দিলেই আর সমস্যা থাকে না। এই ধরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ। আসছে স্যার, এই মাত্রই আসলো, স্যার এই মাত্রই আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার মেসেজ পাইলে স্যার, সমস্যা নেই স্যার।
জি স্যার। হ্যাঁ ফিনালে কিছু টেনশন করেন না স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ স্যার ওই যে MBBS 138 কে স্যার আপনি সম্ভবত 3 বার কল করেছেন, তো ও আমাকে স্যার বললো যে ওর অত গ্রাম এলাকায় আছে, একটু এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এই কারণে স্যার আসলে মানে রেসপন্স করতে পারতেছিল না। না কিন্তু ওর তো স্টেবলই দেখছি আমি এখান থেকে, স্টেবল দেখছি। সে মিউট করা অবস্থায় ছিল, মিউট হলে হয়তো বা কিছু কথা আমরা শুনতে পারতাম। যাই হোক, আমাদের দুর্ভাগ্য। ঠিক আছে, আজকে আসলে আমি একটু তোমাদের শর্ট করেছি, এটা বেশ কয়েকটা কারণ আছে। একটা জিনিস তোমাদের অবশ্যই জানানো উচিত, তোমাদের আসার স্যার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, করোনায় ভর্তি আছেন। আমরা আইসিইউ বেডের জন্য সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, কারণে সকালে ক্লাসটা শুরু করতেও ডিলে হলো। তো দিকে আবার যেতে হবে। তো তোমাদের কাছে এই থাকলো যে সবাই একটু আসাদ ভাইয়ের মায়ের জন্য দোয়া করবে। আন্টির অবস্থা আসলে খুবই ক্রিটিক্যাল, বেশ অনেকদিন ধরে অসুস্থ, কোভিড ওয়ার্ডেই ভর্তি সপ্তাহখানেক হলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।